ওকে, লারাভেল ব্যাচ 11 এর ষষ্ঠ দিনের আলোচনা শুরু করছি আমরা। আজকে আমরা টেমপ্লেট মাস্টারিং এর দিকে যাব। আমি দুইটা টেমপ্লেট নিয়েছি, একটা ব্লগের এবং একটা অ্যাডমিন প্যানেলের। সেই দুইটা টেমপ্লেট আমি একটু দেখাচ্ছি, আপনি গ্রুপে ওটা আপলোড করে দেন, হ্যাঁ, এবং সবাই ডাউনলোড করে নিতে পারবে তালহা ট্রেনিং এর গ্রুপে। আমি ওনার কাছ থেকে টেমপ্লেটটা পিক করছি। which one? নিউ ফোল্ডার 2 তে ব্লগ এটা আর HTML এটাই ই-কমার্স, মানে দুইটাই, ব্লগটা ব্লগ আর HTML টা ই-কমার্স। ওকে, না এখানে তো ই কমার্সের মধ্যে আপনার ইয়ে পাচ্ছি না, কার্টের পেজটা নেই। যাই হোক, ওকে, আমি আরো একটা টেমপ্লেট নেই যেটা অ্যাডমিনের আমাদের লাগবে। শাবাব এনেছে। which one? থিম। সাইটটা হচ্ছে ব্লগ আর ই-কমার্সের আর আমি ভেরি সিম্পল দেখেই টেমপ্লেটটা চুজ করেছি ফর ব্লগ। প্রিভিয়াস যে ব্যাচগুলো গেছে ওখানেও এই সিমিলার টাইপের টেমপ্লেট স্টাইলই আমরা ইউজ করেছি। একটাই পেজ না, আমার যেটা মনে হচ্ছে, হ্যাঁ একটাই পেজ। নো প্রবলেম, আমার একটা পেজই যথেষ্ট, ওইটাকেই আমরা আমাদের মতো করে গুছিয়ে নিতে পারবো। কিন্তু ইন্টারফেসটা ভালো, যদিও ডার্ক, হ্যাঁ যদিও ডার্ক, বাট এটা ভালো। মাঝের জায়গাটুকু তো দেখা যাচ্ছে, আর মেনু গুলো তো আছে, সাইড বার আছে, ভেরি সিম্পল, রাইট। আর হচ্ছে ব্লগের যেটা লাগে, ডিটেল পেজটা লাগে, হ্যাঁ, যেখানে কমেন্টস টমেন্টস করা যায়, পড়া যায়। আর একটাই কন্ট্যাক্ট পেজ থাকলে ভালো, বাট আমার তো স্ট্রাকচার আছে, আমি কন্ট্যাক্ট পেজটা বানিয়েও নিতে পারবো। সো অ্যাবাউট, আর্কাইভ, ক্যাটাগরিজ, গ্যালারি, অনেক কিছু। জাস্ট এই টেমপ্লেটটা আমি ইউজ করতে চাচ্ছি, সিম্পল বলে। ওকে, এটা এটা নিয়ে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটটা আমরা এখান থেকে একটু ইউজ করব। হুইচ ওয়ান? এটা না? হুম, ফর এক্সাম্পল আচ্ছা, বাট এর অ্যাসেট গুলো কোথায়? এখানে না, সিএসএস, ইমেজ, সাইজ। ওকে, এটা অ্যাডমিন প্যানেল, তাই না? এটা ইউজার প্রোফাইল, টেবিল, টাইপোগ্রাফি, আইকনস। এর চেয়ে বেটার টেমপ্লেট আছে। ফর্ম কোথায়? এখানে কোনো ফর্ম দেখতে পাচ্ছি না। টেক্সট এরিয়া, টেবিল, ছকের মতো। হ্যাঁ, এনেছেন?
না এটা ঠিক আছে, ওকে দেখি। তো আমরা আগে ব্লগের টেমপ্লেটটা নিয়ে কাজ করি, তারপর আমরা অ্যাডমিন টেমপ্লেট নিয়ে কাজ করব। এই টেমপ্লেটটা আমরা ইউজ করব, এটা ফিক্স। সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে যে শুধু তো Laravel ইনস্টল হয়েছে, এরপর থেকে এর সাথে আমরা কোনো কিছু করি নাই, মানে একে নিয়ে আমরা কোনো কিছু করি নাই। আজকে এটা নিয়ে একটু কাজবাজ আমরা করব। যদি আমি লোকাল হোস্ট দেই, আমরা শুধু ব্ল্যাঙ্ক কি পাবো, ব্লগটা পাবো। কি ছিল ব্লগ ব্যাচ 11। এরপরে আমাকে পাবলিকে হিট করার পর পেজটা পেতে হচ্ছে, এটা খুবই বদারিং, রাইট? সো আমার যদি এরকম বলে যে তুমি তুমি কি করো, ডোমেনে হিট করো, তারপর পাবলিকে হিট করো, হ্যাঁ, তারপরে প্রজেক্টটা দেখো, হলো না তো? হ্যাঁ, সো আপনার প্রজেক্টটা হতে হবে লাইক xyz.com। সেই xyz.com থেকে তো এখন একে এই ব্যবস্থা করতে গেলে আমাকে কোড লেভেলে কিছুটা কাজ করতে হবে। সো কোড করব আমরা নেটবিনস। তো এই ল্যারাভেলে পুরো প্রজেক্টটা আমরা নেটবিনসে নিয়ে নিই, অ্যাড প্রজেক্ট করে বা নিউ প্রজেক্ট করে। এই যে এখানে একটু খেয়াল করেন যে এটা হলুদ একটা সাইন আছে না নিউ প্রজেক্টের, এখানে যদি হিট করি, তারপরে পিএসপি তে নিয়ে পিএসপি অ্যাপ্লিকেশন থেকে নেক্সট ব্রাউজ করে আমি দেখিয়ে দেবো আমার প্রজেক্টটা। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা একটা ফোল্ডারের সাথে কাজ করেছিলাম আমি রিপিট করছি, কারো কাছে এটা একটু কুইক হয়ে গেছে। লাস্ট টাইমের জন্য প্রজেক্ট অ্যাড করা, অ্যাড প্রজেক্টে প্রেস করলে পিএসপি থেকে পিএসপি অ্যাপ্লিকেশন থেকে ডিফল্ট কি থাকে, HTML থাকুক আর স্যাম্পল থাকুক, পিএসপি তে নিয়ে যাবেন, দেন পিএসপি অ্যাপ্লিকেশন করবেন, দেন নেক্সট করবেন, রাইট? এরপর ব্রাউজ করে আমি আমার প্রজেক্টটাকে দেখিয়ে দেব। আমার প্রজেক্টটা কোথায় আছে? আমার প্রজেক্টটা আছে ই ড্রাইভে, জ্যাম্প 7 এর মধ্যে, htdocs এর মধ্যে, ব্লগ Laravel ব্যাচ 11 নামে। দেন এই নামটাই আমরা নেটবিনসে যেন দেখতে পাই সে কাজটা সারবো। এসছে, হ্যালো, হ্যালো, আমি তো এইমাত্র পেলাম জান ফোন। আচ্ছা, প্রজেক্টের নাম দিয়ে আমি ফিনিশ করছি। দেখেন এই প্রজেক্টটা আসবে আর কি, এই এখানে চলে আসবে। আসছে প্রজেক্ট। ওকে, সো এখানে প্রজেক্টটা দেখিয়ে যে আমাদের সকল কোড কিন্তু এখান থেকে পাচ্ছি, রাইট? তো ফার্স্ট যে জবটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এই স্ক্রিনটা রিপিট করছি, এই পার্টিকুলার স্ক্রিনটা যখন প্রজেক্টে হিট করব তখনই যেন আসে। হ্যাঁ, প্রজেক্টে হিট করার সাথে সাথেই যেন আসে, এইরকম যেন কোডের প্যাটার্ন দেখিয়ে না দেয়। যদি এরকম দেখিয়ে দেয় তাহলে তো বিপদ না? আচ্ছা, সো ফার্স্টে আমরা একটা কাজ করি যে আমাদের প্রজেক্টে গিয়ে htdocs এর মধ্যে এই যে ব্লগের যে পাবলিক যে ফোল্ডারটা আছে, এই পাবলিক ফোল্ডার থেকে একটা খেয়াল করেন htxs নামে একটা ফাইল আছে, এই ফাইলটাকে কাট করে ফেলি, কাট করে আমরা রুটে নিয়ে আসি, রাইট? ওকে, দেন এবার এখানে একটু হিট করে দেখি যে কি হয়। আমাকে কি বলেছে? অ্যাক্সেস ফরবিডেন বলেছে, রাইট? বাট আস্তে আস্তে করে আমরা
এটার উপরে কাজ করব আর কি। তো এরপরের টাস্কটা হচ্ছে এই পাবলিকের মধ্যে থেকে ইন্ডেক্স নামে যে ফাইলটা আছে এটাকে কাট করে বাইরে নিয়ে আসি। দুইটা জিনিস বাইরে নিয়ে আসলাম, ফার্স্ট htaccess দেন ইন্ডেক্স। ইন্ডেক্স দেখলে তো সেটা রান করা শুরু করে দেয়, তাই না? সো এখন কিন্তু একটা এরর দিয়েছে, ওই কোড আর দেখাচ্ছে না, আমাকে কি দিয়ে দিল, একটা এরর শো করেছে। এররটা কোথায় সেটা আমরা খুঁজে বের করে ফিক্স করার চেষ্টা করি। ঠিক আছে, আমাদের যে এররটা হয়েছে, এররটা হচ্ছে লাইন নাম্বার 24 এ। ফাইলের নাম হচ্ছে index.php, যেটা বেসিক্যালি আমি কিছুক্ষণ আগে কাট করে নিয়ে আসলাম। রাইট, বিষয়টা বুঝতে পেরেছেন? ওকে, সো এইবার আমি আমার ইয়েতে যাই, index.php, লাইন নাম্বার 24। যে এররটা হয়েছে সেটা একটু আমরা বলি। আমাকে বলা হচ্ছে যে ভেন্ডরের মধ্যে autoload.php আছে, রাইট? একটু চেক করি, এখানে ডট ডটও বলা হচ্ছে যে ডট ডট স্ল্যাশ। ডট ডট মানে ফোল্ডার থেকে বের হয়ে যাওয়া। সো আমি আছি ইন্ডেক্সে, আমি যদি ফোল্ডার থেকে বের হয়ে যাই, প্রজেক্ট থেকে বের হয়ে যাব না? ভেন্ডর এখানে দেখি, ভেন্ডর বলতে ভেন্ডরের মধ্যে একটা ফাইল আছে যার নাম কি autoload.php। বাট এই কোডটা কিছুক্ষণ আগেও ঠিক ছিল, এই লাইনটা কিছুক্ষণ আগেও ঠিক ছিল, যখন আমার এই ইন্ডেক্স ফাইলটা কোথায় ছিল, পাবলিকের মধ্যে ছিল। তখন ডট ডট স্ল্যাশ মানে কি, রুটে আসা, তারপর ভেন্ডরে যাওয়া, অটোলোডে যাওয়া। বাট এখন তো আমি সরাসরি রুটে আছি, সো আলাদা করে কি ডট ডট স্ল্যাশ দিয়ে বের হওয়ার দরকার আছে? একটু খেয়াল করেন, আমি ছিলাম এখানে, আমার ফাইলটা ছিল এখানে, সো ডট ডট স্ল্যাশ দিয়ে বের হলে কি এখন যেখানে আছি সেখানে চলে আসার কথা না? তারপরে ভেন্ডরে যাওয়া। সো আমি রিমুভ করব এররটা, এই ডট ডট স্ল্যাশটা বাদ দিয়ে দিব, রাইট? ডট ডট স্ল্যাশ দিলে তো আমি প্রজেক্ট থেকে বের হয়ে যাচ্ছি, সো এররটা আসা স্বাভাবিক। সো ফার্স্ট চেঞ্জ। এবার একবার চেক করি যে আমার এররটা কোন অবস্থায় আছে। এররটা 38 লাইনে চলে গেছে, 24তম লাইনে আর কোনো এরর দেখাচ্ছে না। সো আমরা 38তম লাইনে এবার একটু যাই। 38তম লাইনে যে বুটস্ট্র্যাপের মধ্যে অ্যাপ, একটু খেয়াল করেন যে এখানে বুটস্ট্র্যাপ আছে এবং বুটস্ট্র্যাপের মধ্যে অ্যাপ আছে। সো যখন পাবলিক থেকে বের হচ্ছিলাম তখন ডট ডট স্ল্যাশ ঠিক ছিল, বাট এখন তো আমরা রুটেই আছি ইন্ডেক্স ফাইলটা, রাইট? তো সেই ক্ষেত্রে ডট ডট স্ল্যাশটা প্রবলেম ক্রিয়েট করবে। তো লেটস চেক। সে ক্লিয়ার? সো আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে অতীব গুরুত্বপূর্ণ একটা টাস্ক, সেটা হচ্ছে যে রাউটস। রাউটস কোথায় থাকে? রাউটস এর মধ্যে এই যে web.php, আমরা যে পেজটাকে এখন দেখতে পাচ্ছি এটা মূলত ওয়েলকাম পেজ, যা আছে রিসোর্সের মধ্যে ভিউ ফোল্ডারে। ওটা তো গেল স্ট্রাকচারাল ইস্যু, ওটা সলভ। এবার দ্বিতীয় ইস্যুটা নিয়ে কাজ করছি, যে কিভাবে আমরা এই ফাইলে আসি। এটা জানার আগে আমরা একটু জেনে নেই ল্যারাভেলে ইচ অ্যান্ড এভরি লিঙ্ক এক্সিকিউট হয় রাউটস এর মাধ্যমে। তার মানে এই ফাইলটার মধ্যে যদি কোনো কিছু না থাকে সে ধরনের লিঙ্ক বা ইউআরএল এক্সিকিউট করাই যাবে না। ওকে, এই যে স্ল্যাশ দেখতে পাচ্ছেন এর অর্থ হচ্ছে রুট। আমরা আছি কি রুটে না? রুট বলতে ডোমেইন, ডোমেইনে হিট করলে যে পেজটা আসে সেটাকে রুট বলা হয়, প্রজেক্ট রুট। স্ল্যাশ মিন্স ডোমেইন, স্ল্যাশের পরে কোনো কিছু থাকলে যেটা হচ্ছে ওই পার্টিকুলার ইউআরএল। ওকে, তো এই পেজটা হচ্ছে কি রাউটস, যার মাধ্যমে আমি আমার ইউআরএল কে কন্ট্রোল করব। আমার ইউআরএল এ একরকম শো করবে
এক্সিকিউশন আমি আমার ইচ্ছে মতো করতে পারবো, রাইট? ইউআরএল এ দেখাবে এবিসিডি হোম পেজ, আমার কন্টাক্ট পেজ লোড হবে ফর এক্সাম্পল। ইউআরএল এ দেখাবে হচ্ছে অ্যাবাউট আস, আমার অ্যাবাউট আস পেজ লোড হবে। ইউআরএল এ দেখাবে যে লাইক কোনো একটা ব্লগের টাইটেল, সেটাই আবার কি আমার ওই ব্লগটাই ডিসপ্লে হবে। লাইক তার মানে আমি বোঝাতে যাচ্ছি যে ইউআরএলটা টোটাল কন্ট্রোল করা যায় এখানে, এবং এটা বড় ধরনের একটা সিকিউরিটি এনশিওর করে, রাইট? সো আমি ইউআরএল কে প্রোটেক্ট করতে পারি। আমি প্রজেক্টের কোডের ভেতরে সরাসরি ঢোকার আগে একটা লেয়ার ক্রিয়েট করে ফেলেছি। যদি ব্রেকডাউন করতে হয় আগে একে ব্রেক করো, তারপরে কোডে যাও, তার আগ পর্যন্ত তুমি কোডে যেতে পারবে না। ক্লিয়ার? সো এখানে ডিফল্ট রাউটস একটা ডিফল্ট ফাংশন আছে যার মাধ্যমে রিটার্ন ভিউ দিয়ে ভিউ এর যে ফাইল তাকে লোড করে ফেলা যায়, বাট আমরা এই টেকনিকে যাব না। আমরা কন্ট্রোলারের কনসেপ্টে যাব। হ্যাঁ, কন্ট্রোলার মানে এমভিসি ডিজাইন প্যাটার্ন বলা হয়, এমভিসি, বাট এখানে ভি আর সি বিদ্যমান আছে, এম উৎস রাখা হয়েছে। এমভিসি এটাকে বলা হয় কি ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, এমভিসি এটাকে আমরা আবারও বলছি কি ডিজাইন প্যাটার্ন। আর এই ডিজাইন প্যাটার্নকে যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে আমাদের জন্য কোডিং অনেক বেশি ইউজ হয়ে যাবে। তো এখানে একটা কন্ট্রোলার আমাকে বানাতে হবে, সেই কন্ট্রোলার এর ফাংশনে আমাকে যেতে হবে, কন্ট্রোলারের মাধ্যমে ফাংশনে যেতে হবে। বাট তার আগে আমি একটু শো করাই যে এই অ্যাকচুয়ালি এই ওয়েলকামটা কোথা থেকে আসছে। এই ওয়েলকামটা আসছে হচ্ছে রিসোর্সের মধ্যে ভিউ এর আন্ডারে এই ওয়েলকাম ব্লেড। ব্লেড হচ্ছে একটা এক্সটেনশন যেটা দিয়ে বোঝানো হচ্ছে এটা ল্যারাভেলের ভিউ পেজ। ওকে, সো আমি ভিউ এর মধ্যে নতুন করে দেখেন নিউ থেকে আমি একটা পিএসপি ফাইল নিচ্ছি। আমি বলছি মাস্টার ডট ব্লেড ডট পিএসপি, রিপিট করছি মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। এখানে যদি আমি লাইক এভাবে লিখি ওয়েলকাম লারাভেল 5.6, ঠিক এতটুকুই লিখেছি, যেখানে অ্যালাইন সেন্টার দিলাম। আমি যদি লোড দেই আমার পেজ কি আসবে? কেন আসবে? আসার কোনো কারণ নেই, কারণ আমি আমার ওই পেজকে কোথাও থেকে ডাকি দেই নাই বা কলই করি নাই, কিভাবে আসবে? রাইট? এই পেজটা আসছে কোথা থেকে? রাউটসে বলা আছে যে প্রজেক্টের রুট যখন হিট হবে, ইউআরএল যখন স্ল্যাশ, দ্যাট মিন্স রুট, স্ল্যাশ মিন্স এই স্ল্যাশটা, এই যে স্ল্যাশটা দেখতে পাচ্ছেন না, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই স্ল্যাশ মিন্স হচ্ছে পুরো নামটা, তো ডোমেইনটা। তো আমি যদি ওয়েলকামের জায়গায় বলি কি মাস্টার, যদি আপনি ব্লেড না দেন তাহলে কিন্তু এক কিছুই কাজ করবে না। ব্লেড ম্যান্ডেটরি দিতেই হবে ল্যারাভেলের ক্ষেত্রে। সো লেটস চেক। এবার যদি দেখি ওই ওয়েলকামের পরিবর্তে আমি কি দিয়েছি? মাস্টার দিয়েছি, সো আমার মাস্টারটা আসছে। বিষয়টা বোঝা গেল? গুড। দ্বিতীয় আরেকটা জিনিস আমি আরো এলাবোরেট করব, বাট এটাকে একটু আপনাদের সামনে ইন্ট্রোডিউস করে নেই। এই যে ব্লগের যে টেমপ্লেটটা আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ টেমপ্লেট ফাইলটা হচ্ছে দিস ইন্ডেক্স। আমি এই কোডটাই নিয়ে নিব। হ্যাঁ, এই কোডটা কপি করে আমি আমার যে মাস্টার ডট ব্লেড ফাইলটা আছে এখানে পেস্ট করি। ঠিক আছে, পেস্ট করার পর আমি যদি পেজটাকে লোড করি তখন কি দেখতে পাচ্ছি? এরকম দেখতে পাচ্ছি, ইমেজ নেই, সিএসএস নেই, অন্য কোনো কিছু নেই। তো সেগুলো তো আমাকে আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসতে হবে। এই যে ইমেজ, তারপরে যে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, সিএসএস,
এইগুলোকেও তো আমাকে কোথাও না কোথাও রাখতে হবে আমার ল্যারাভেলের মধ্যে। আবার ল্যারাভেলে ইচ্ছে মতো আমি চাইলেই যে কোনো জায়গাতে আমি কোড রেখে দিতে পারবো না, কিছুটা নিয়ম কানুন মেনে আমাকে চলতে হবে, রাইট? সো রিসোর্স বলা হয় এগুলোকে, অ্যাসেট বা রিসোর্স বলা হয়। অ্যাসেট বা রিসোর্স অলওয়েজ রাখবো আমরা পাবলিকের আন্ডারে, রাইট? যদিও এখানে সিএসএস জেএস ফোল্ডার দেওয়া আছে, বাট আমি এটা চাইলে এটাও ইউজ করতে পারি, আবার নিজেদের মতো করে আমি ফোল্ডার করে রাখতে পারি। বাট আপাতত আমি এখানেই ওই রিসোর্সগুলো যদি কপি করে দেই, যা আছে তাই আমি কপি করলাম বিষয়টাকে একেবারে ইজি করার জন্য। এবার যদি লোড দেই, আমার ফাইলটা আছে রিসোর্সের ভিউ এর আন্ডারে, ঠিক আছে? একটু খেয়াল করেন, আমি লোড দিলাম, ইটস নট ওয়ার্কিং, রাইট? এটা কোনো কাজ করছে না। কারণ হিসাবে যদি আমরা দেখি, কোথায় এই যে ট্যাব কন্টেন্ট সিএসএস না, মাস্টার ব্লেড ট্যাব কন্টেন্ট সিএসএস, ট্যাব কন্টেন্ট জেএস, ওখানে কি এরকম নামে কিছু ছিল? হ্যাঁ, ট্যাব কন্টেন্ট আর টেমপ্লেট এমও স্টাইল। সো আমাদের এখানে ওই পাথটা দেখানোর ব্যবস্থা করতে হবে, রাইট? সো পাথটা ল্যারাভেলে এরকম দেখাতে হয়, অ্যাসেট দেন পাথটা। হ্যাঁ, আমি সরাসরি এভাবে লিখতে পারি, পাবলিক স্ল্যাশ এই যে এখানে টেমপ্লেট এবং স্টাইলটাও আছে। এটাকে কার্লিকে পিএসপি সাইন বলা হয় ল্যারাভেলে। কি ব্যাপার? হ্যালো হ্যালো, ওরা দুজন ঘুমাইছে, ঘুমায় রেখে তারপরে আমি আসি। নাড়াচাড়া করছে মানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আসো আসো। দেখেন আমি এখান থেকে কপি করেই নিচ্ছি। সিএসএস ফাইলটার নাম কি আছে আমাদের? টেমপ্লেট এমো স্টাইল, তাই না? ফাইলটার নাম ছিল সিএসএস। লেটস চেক যে আমি পেজটাকে পাই কিনা। আমি ডিজাইনটাকে কিন্তু পেয়ে যাচ্ছি। তো জাস্ট কোডটা আমি নিয়ে আসলাম, আমি যে মাস্টার পেজটাকে লোড দিয়েছিলাম সেই মাস্টার পেজটাকে, আর পাবলিক ফোল্ডারের মধ্যে কি দিয়ে দিলাম? সিএসএস জেএস এবং ইমেজটা প্লেস করেছি। যদি স্ক্যাটার্ড অবস্থায় আছে সেগুলোকে আমাকে একটু গোছাতে হবে, বুঝতে পেরেছি? ওটা আমি গোছাবো। আবার এটা আমার একদম সরাসরি রাউটস থেকে চলে আসছে, আমি কন্ট্রোলার জানি না কি, রাইট? সেখান থেকে পেজ লোড করা, যদিও টেকনিক অলমোস্ট সেম, বাট আমরা কন্ট্রোলারের কনসেপ্টটা এখনো কিন্তু জানি না। বাট আলটিমেটলি জাস্ট একটা পেজ আমাদের হোম পেজটাকে আমি লোড করতে পারছি। সো আমরা এই অবস্থায় নিয়ে আসি সবাই, সবাই এভরিবডি। ওকে,
আমি তাহলে যে এখানে যে ইমেজ মিসিং আছে সেটা আমি সলভ করি, তারপরে কিভাবে কিভাবে আমরা কন্ট্রোলারের মাধ্যমে এখানে আসতে পারি সেটা দেখাবো। বাট তার আগে কন্ট্রোলার কি এই বিষয়টাতে যাব, হ্যাঁ, ভিউ কি, মডেল কি, এই কনসেপ্টে যাব। এই যে ইমেজেসের একটা পাথ এখান থেকে শো করতে হবে, তাই না? আসছে না ইমেজটা? আরেকটি ইমেজ ছিল সম্ভবত। ওকে, এই ইমেজটা আমি পেলাম, বাট এই কিন্তু একদম ফ্রেমওয়ার্কটার ভেতরে আমি ঢুকিই নাই, রাইট? আমরা বলা চলে যে আমরা ফ্রেমওয়ার্কের ভেতরে এখনো ঢুকি নাই। আচ্ছা, আমি একটা জায়গায় যাই, আমি একটু গ্রাফিক্যালি এঁকে দেখাবো। এমভিসি ডিজাইন প্যাটার্ন নিয়ে আমি কথা বলবো, একটু এঁকে এঁকেও দেখাবো। বাট তার আগে আমি একটু বলি যে এমভিসিটা কি। এমভিসি হচ্ছে ডিজাইন প্যাটার্ন, প্রোগ্রাম করার একটা ডিজাইন প্যাটার্ন। রিপিট করছি, প্রোগ্রামিং এর একটা ডিজাইন প্যাটার্ন। সেটাকে আমরা কি বলছি? এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার। যখন আপনি কোড লিখবেন তখন এই ডিজাইন অনুযায়ী লিখলে এই ডিজাইনটাকে সবচেয়ে স্ট্যান্ডার্ড ডিজাইন বলা হয় কোডের। সব কোড আপনি এক জায়গায় লিখবেন না, যা আপনার প্রোগ্রামিংকে একদম মানে জটিল করে তুলবে। যদি আমি সব কিছু এক জায়গায় লিখি, যে আমার ডিজাইন এক জায়গায়, ওর ভেতরেই কি লজিক হবে সেটাও ওখানে, ডেটাবেসের কোয়েরি সেটাও ওই জায়গায়, সব কি এক জায়গায়, কি ভজঘট অবস্থা না খিচুড়ির মতো অবস্থা তৈরি করবে। বাট ডিজাইনের কোডটা এক জায়গায়, লজিকটা ভিন্ন জায়গায়, ডেটাবেসের রিলেশন বা আদার্স অ্যাক্টিভিটিস ক্লাসগুলো ভিন্ন জায়গায়। তাহলে খুব মানে কোডগুলো অত্যন্ত রিডেবল থাকবে, তাই না? এবং আমি বুঝতে পারবো যে না, এখানে ডিজাইন আছে, ওখানে লজিক আছে, আর ওখানে এক্সেস আছে, ডেটাবেস বা আদার্স। ওকে, সো প্রোগ্রামিং এর ডিজাইন প্যাটার্ন আছে অ্যারাউন্ড 20, বাট এর মধ্যে এমভিসি, এমভিপি খুবই জনপ্রিয়। সো ম্যাক্সিমাম যে ফ্রেমওয়ার্ক, যেটা জাভাতে বলেন, ডটনেটে বলেন, পিএসপিতে বলেন, সবাই ওই একটা ডিজাইন প্যাটার্নই সবচেয়ে বেশি ফলো করে, এমভিসি। ঠিক আছে? তো এই এমভিসি ডিজাইন প্যাটার্নের আগেকার কনসেপ্ট, যেটা এমভিসি ডিজাইন প্যাটার্ন কিন্তু এসছে অনেক আগে, 2004-05 দিকে। এবং ওই সময় যে ফ্রেমওয়ার্ক গুলো তারা হ্যাভিলি সেটা প্র্যাকটিস করতো। বাট যখন ল্যারাভেল 2012-তে আসে, 12, 13, 14 পর্যন্ত, ইভেন 15তেও সে এমভিসি ফলো করেছে। বাট 16 শেষের দিক থেকে আর এম কে নিয়ে সে তেমনটা ইন্টারেস্টেড না, রাইট? ডিজাইন প্যাটার্নের যে পরবর্তী অংশটা, মানে এম, যেটা ডেটাবেসের রিলেটেড এবং ডেটাবেসের কুয়েরি রিলেটেড কাজগুলো যেখানে করা হয়, সেটা তারা উৎসই রাখছে। তারা সকল প্র্যাকটিস করার যে জায়গাগুলো, যে লাইক যত রিসোর্স ল্যারাভেলের কন্টেন্ট থেকে, সাইট থেকে আমরা পেয়ে থাকি, সেখানে প্র্যাকটিসটা নেই যে আমাকে মডেলের মাধ্যমেই সেটা করতে হবে, না, ম্যান্ডেটরি না। তারা এটাকে বাধ্যবাধকতা দিয়ে দেয় নাই, আপনি ইচ্ছে করলে সেটা নাও করতে পারেন, আবার চাইলে করতেও পারেন। বাট তারা যখন প্র্যাকটিস করেছে, এম ছাড়াই প্র্যাকটিস করেছে। তার মানে এম
ইউজ করাটা ম্যান্ডেটরি তারা বলছে না। ক্লিয়ার? MVC কি সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হব। আচ্ছা, আমি আমাদের লাইভ ক্লাসরুমে আছি, একটু খেয়াল করেন যাতে আমি একটু এঁকে এঁকে দেখাতে পারি বিষয়টা কি। এটা যদি আমি ইউজার পার্সপেক্টিভ বলি, ইউজার দুই রকম, একটা হচ্ছে কোড ইউজার যারা কোড করে এবং ইউজ করে, হ্যাঁ, আরেকজন হচ্ছে অ্যাপ্লিকেশনের ইউজার, রাইট? তারা যখন দেখে তখন অ্যাপ্লিকেশন ইউজাররা ভিন্ন রকম ভাবে দেখে, জাস্ট ইন্টারফেসটাই দেখে, বাট কোড ইউজাররা শুধু ইন্টারফেস দেখে না, তার বিহাইন্ডে কি আছে, তার বিহাইন্ডে কি আছে, তার বিহাইন্ডে কি আছে সেগুলো দিয়ে দেখে। হ্যাঁ, সো এখানে শুধু ইউজার না বলে আমি এটাকে আরেকটু ভিন্নভাবে বলতে পারি, application user or developers। তো এই যে জায়গাটা, এটাকে আমরা বলছি ভিউ, MV আছে না, ভিউ, ওকে। কন্ট্রোলার, আর এটা হচ্ছে আমার মডেল। ঠিক আছে? তো নরমালি যেটা হয় যে ভিউটা ইউজারের কাছাকাছি থাকে, তাই না? ইন্টারফেসটাতেই তো আমরা প্র্যাকটিস করি। তারপরে যখন কোনো লজিক ইমপ্লিমেন্ট করতে হয়, যে কোনো একটা কাজ, কোনো একটা টাস্ক, আমরা বলছি না, বারবার বলছি যে টাস্ক, কোনো একটা টাস্ক সম্পন্ন করবে একটা ফাংশন। ফাংশন থাকে কার মধ্যে? ক্লাসের মধ্যে। আমরা যখন এই ফ্রেমওয়ার্কে ঢুকেছিলাম, ফ্রেমওয়ার্কে ঢোকার আগে একটা কথা কিন্তু আমি বলেছিলাম, বা একটা কাজ করেছিলাম, ক্রুড সেভ করছিলাম কোথায়? স্টুডেন্ট ক্লাসের সেভ স্টুডেন্ট ফাংশন দিয়ে, মনে আছে? যখন ভিউ করছিলাম তখন একটা ফাংশন থেকে ডাটা তুলে নিয়ে আসছিলাম, এডিট ডিলিট সব কি একটা ফাংশনের মাধ্যমে হচ্ছিল না? বাট প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা কি ছিল? ভিউ পেজ ছিল। ক্লিয়ার? এবং এই লজিক এবং ডাটা তোলার কাজ সব কোথায় হচ্ছিল? এই ক্লাসটার মধ্যে। সো বেসিক্যালি কন্ট্রোলার একটা ক্লাস, রাইট, যেখানে ফাংশনের ডেফিনেশন থাকবে। মডেলও কি সিমিলার ক্লাস, এখানেও ফাংশনের ডেফিনেশন থাকবে। এই 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 কন্ট্রোলারের ফাংশন আর মডেলের ফাংশনের মধ্যে পার্থক্য কি? দুইটাই তো ক্লাস, রাইট? দুইটা ক্লাসে কি থাকবে? ফাংশনই থাকবে। বাট মডেল ক্লাসের মধ্যে এবং কন্ট্রোলার ক্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে কন্ট্রোলার ক্লাস লজিক বিল্ড করে, যে কি ডাটা তুলবা, কোথায় তুমি নিয়ে যাবা, কিভাবে তুমি তুলবা, এই লজিক দেবে। আর মডেল ক্লাস সেই ডেটাবেস রিলেটেড অপারেশন গুলো এই ক্লাসের ফাংশনের মাধ্যমে সম্পন্ন করে দেবে। এখানে লজিক নেই, সরাসরি ডেটাবেস অপারেশন, রাইট? অপারেশনাল ডেটাবেসের অপারেশনাল কাজগুলো কোথায় হবে? মডেলের মধ্যে। শুধু ডেটাবেসের কথা বলছি না, যে লাইক আমার প্রজেক্টের সাথে অন্য একটা সাইটের এপিআই ইন্টিগ্রেটেড হচ্ছে, অথবা কোনো একটা লাইব্রেরি যেটার মাধ্যমে আমি ফ্রেমওয়ার্কের বাইরে চলে যাচ্ছি, লাইক ইমেল লাইব্রেরি, এসব কিছু কোথায় ইউজ হবে? মডেলে। যে ফ্রেমওয়ার্ক থেকে বাইরে যেতে হলে তুমি মডেল দিয়ে বাইরে যাবা, কনসেপ্টটা হচ্ছে এরকম। আবার তুমি সেখান থেকে ডাটা রিটার্ন করে নিয়ে মডেলে ফেরত আসবা, দেন তুমি তার কার কাছে দিবা? কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার বুদ্ধিশুদ্ধি করে বুঝে কিভাবে রিপ্রেজেন্ট করবে সেটা ডিসিশন নিয়ে ভিউ এর কাছে পাঠিয়ে দেবে। ভিউ কি? ইন্টারফেস। এবং সহজ বাংলা ভাষায় ভিউ এর কাজ কি? আমার আউটপুট দেখাবে। কন্ট্রোলার কি করবে? কি আউটপুট দেখাবে সেই ডিসিশন নেবে, রাইট? এবং কি আউটপুট দেখাবে সেটা যদি ডেটাবেস রিলেটেড বা অন্য কোথাও থেকে আনতে হয়, সেটা কোথা থেকে নিয়ে আসতে হবে? মডেলের মাধ্যমে।
তার মানে এই পাশটা হচ্ছে কি ডেটাবেস বা আউট অফ প্রজেক্ট, রাইট? সো নরমালি আমরা ধরে নিয়ে থাকি যে এটা হচ্ছে ডেটাবেস। সো নরমালি তাহলে আমরা এটা খুব ক্লিয়ার করে বলতে পারি এটা হচ্ছে ভিউ ফাইল, কন্ট্রোলার একটা ক্লাস, মডেলও কি ক্লাস। রিলেশনটা কেমন হয়ে থাকে? রিলেশনটা হচ্ছে যে আপনি কোন একটা রিকোয়েস্ট কার কাছে পাঠাবেন? কন্ট্রোলারের কাছে পাঠাবেন, বেসিক্যালি এরকম। সে যদি ডিসিশন নিতে পারে আবার সে আপনাকে সেটা ফিরিয়ে দেবে, ভাইস ভার্সা, রাইট? যদি কন্ট্রোলার আমি তার কাছ থেকে রিকোয়েস্ট করেছি কোনো একটা ডাটা, কন্ট্রোলারের কাছে তো সেটা নেই, সে কি করবে? সেই ডাটাটা নিতে চলে আসবে কার কাছে? মডেলের কাছে। এবং মডেল যদি ওই ডাটাকে প্রসেস করার প্রয়োজন পড়ে তাহলে ওই প্রসেস করে মডেল কার কাছে পাঠিয়ে দেবে? কন্ট্রোলারের কাছে। মনে করেন আমি দুইটা জায়গা থেকে ডাটা তুলে কন্ট্রোলারে নিয়ে গিয়ে সেটাকে আমি কি করছি? এক জায়গায় করে সেটা আবার কোনো একটা ভিউয়ের কাছে পাঠাচ্ছে, এটা প্রয়োজন হতেই পারে, তাই না? মনে করেন আমার হোম পেজে আমার ব্লগও ডিসপ্লে করবে, আমার ক্যাটাগরিও ডিসপ্লে করবে, দুই টেবিলে আছে না? দুইটা কোয়েরির মাধ্যমে আনতে হবে। সো দুইটা ফাংশনের কাছে আমাকে কল করতে হবে। সো আমি মডেলে কয়বার আসবো? দুইবার। কন্ট্রোলারের একই ফাংশন থেকে মডেলের দুইটা আলাদা আলাদা ফাংশনে এসে কোয়েরি চালিয়ে দুইটা আলাদা ডাটা নিয়ে যাব, দেন সেই ডাটাটা আমি কার কাছে পাঠাবো? আমার হোম পেজের কাছে। বিষয়টা একটু জাস্ট অবজার্ভ করেন, মানে জাস্ট থিঙ্ক করেন, রাইট? এরকমও হতে পারে যে কোনো কেসে ভিউ সরাসরি মডেলের কাছ থেকে ডাটা চাইতে পারে, রাইট? কারণ ওখানে আলাদা করে লজিক চালানোর কোনো কিছু নেই, আমি ডাটা চাইবো, সে আমাকে ডাটা দেবে, মডেল সে ডাটা তার কাছে রিটার্নও করতে পারে। তার মানে প্রত্যেকটা দিকেই কি ভাইস ভার্সা, এবং সুন্দর একটা সার্কেল মেইনটেইন করে চলে। যদিও এই যে মডেলের যে কনসেপ্ট ল্যারাভেল সেটা উজ্জ করেছে, উজ্জ করার অর্থ এই নয় যে বাদ দিয়ে দিয়েছে, আপনি ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন, বাট আমরা মডেলকে এই 5 এর 4 এর পর থেকে মডেলের তেমন ইউজ ল্যারাভেলে হয় না। উইদাউট মডেল ল্যারাভেলে প্রজেক্ট ডেভেলপ হচ্ছে। তাহলে বলতে পারেন যে ডেটাবেস রিলেটেড কাজগুলো কোথায় হচ্ছে? কন্ট্রোলারের মধ্যেই হচ্ছে, কন্ট্রোলারের মধ্যেই সেই কাজগুলো হচ্ছে। সো মূলত কন্ট্রোলার কি করে? রিলেশন এস্টাবলিশ করে এবং লজিক ডিফাইন করে, আর ভিউ কি করে? ওই ডাটাকে রিপ্রেজেন্ট করে, আউটপুটে শো করে স্ট্রাকচার অনুযায়ী। মডেল কি ছিল? সেটাও বেসিক্যালি ক্লাস, এবং সে ডেটাবেস রিলেটেড কাজগুলোই করত। সো আমাদেরও মডেল এর চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার একটা কন্ট্রোলার দরকার, রাইট? সো আমরা এখন পর্যন্ত ল্যারাভেল ফ্রেমওয়ার্কে আছি। রাউটসটা আমরা দেখেছি, বাট রাউটসের ওখানে সরাসরি ফাংশনের মাধ্যমে একটা পেজকে লোড করা আছে, যা বেসিক্যালি আইনত দণ্ডনীয় বলতে পারেন, রাইট? সো এই কাজটা না করে আমাকে কন্ট্রোলারের লজিক ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কোনো একটা পেজ লোড করার ব্যবস্থা করতে হবে। তো আমাকে কন্ট্রোলার বানাতে হবে। সো কন্ট্রোলার বানানোর জন্য আবারও আমি সাহায্য নিব কার? laravel.com এর এখানে দেখেন এই যে কন্ট্রোলার্স দ্য বেসিক এর মধ্যে এই যে রাউটিং, মেল লয়ার, সিএসআরএফ প্রোটেকশন, কন্ট্রোলার। তো রাউটিং এ আমরা আছি এবং কন্ট্রোলারটা দিয়ে শুরু করছি। কন্ট্রোলার কিভাবে কাজ করে সেগুলো সব এখানে আছে। যে একটা কন্ট্রোলার, এটা একটা ক্লাস ফাইল হয়, রাইট? নেম স্পেস কন্ট্রোলারের সাথে অ্যাড করতে হয়, কন্ট্রোলার এক্সটেন্ড করে অলওয়েজ কন্ট্রোলারকে, রাইট? এবং ইউজার এবং কন্ট্রোলারকে ইউজ করতে হয়, এগুলো সব ম্যান্ডেটরি রুলস। তো আমি একটা কন্ট্রোলার কিভাবে বানাবো
সেটা আমরা একটু দেখি। আচ্ছা, কোথায় ছিলাম যেন? বেসিক কন্ট্রোলার, মানে এখানে কন্ট্রোলার তৈরি করার জন্য কমান্ড আমি একটু খুঁজছি। পিএসপি আর্টিসানের মাধ্যমে কন্ট্রোলার তৈরি করতে হয়, একটু খেয়াল করেন। এই যে এখানে কমান্ডটা রয়েছে, আমরা ওই যে এই কমান্ডটা কোথা থেকে পাবো সবাই একটু খেয়াল করি। laravel.com এ এই সেগমেন্টে যাবেন, দ্য বেসিক কন্ট্রোলারে, রাইট? কন্ট্রোলারে গেলেই একটু মাঝামাঝির দিকে নেমে এসে এই যে কমান্ডটা, এই কমান্ডটার মাধ্যমে আমি কন্ট্রোলার তৈরি করতে পারি, রাইট? তো এই কমান্ডটা আমরা একটু বুঝবো। এই যে আমরা গতদিন যখন Laravel ইনস্টল করছিলাম, আমরা কম্পোজার ইনস্টল করেছিলাম, মনে আছে? এটা পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার, এবং এই ডিপেন্ডেন্সি ম্যানেজারকে ইউজ করতে গেলে আর্টিসান কমান্ড দিতে হয়, লিখতে হয় পিএসপি আর্টিসান মেক, মানে তৈরি করো কন্ট্রোলার, দ্যাট মিন্স কন্ট্রোলার তৈরি করবে এই নাম দিয়ে। আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন, আমি ওয়েলকাম কন্ট্রোলার দিব। রিসোর্স এর মানে হচ্ছে যে ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে নর্মালি যে কোডগুলো লাগে সেগুলো তুমি জেনারেট করো। হাইপেন হাইপেন রিসোর্স দিলেই সে যে কোডগুলো মানে রেগুলার প্রত্যেকটা ক্লাসে থাকতেই হয়, বা এরকম ম্যান্ডেটরি না যে আপনার ওই কোডগুলো ইউজ করতেও হবে বা করতেই হবে, বা ওই যে কিছু ইউজ করতে বলে না, নেম স্পেস কন্ট্রোলার, এগুলো অটোমেটিক জেনারেট হয়ে যায়। মানে রিসোর্স লিখলে ফাইল তৈরি হওয়ার সাথে সাথে কিছু কোডও জেনারেট হবে। সো আমরা দেখি, এটা করার চেষ্টা করি, আমরা একটা কন্ট্রোলার বানিয়ে ফেলি। কিভাবে বানাবো একটু দেখাচ্ছি। প্রজেক্টে গিয়ে আমরা এর আগের দিন যখন ওই পাওয়ারশেলে গিয়েছিলাম তখন কিন্তু রুট থেকে মানে htdocs এর মধ্যে থেকে গিয়েছিলাম। আজকে আমরা প্রজেক্টের মধ্যে থেকে যাব। বুঝতে পেরেছি? এই যে আমরা প্রজেক্টের মধ্যে আছি, ব্লগ Laravel ব্যাচ 11, এরপর আমি ওপেন পাওয়ারশেল উইন্ডো। দেখেন, এরপর আমি আছি পাবলিকের মধ্যে না, আমি পাবলিকের মধ্যে না। আমি কি আদৌ পাবলিকের মধ্যে আছি? পাবলিককে সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই পাবলিকে চলে গেছে। আমাকে পাবলিকে গেলে হবে না, আমাকে রুটে থাকতে হবে। এখান থেকে যাই, রুট থেকে, একদম প্রজেক্ট রুট থেকে, পাবলিক থেকে না। দেখেন এই যে পেস্ট করেছি। এবার আর্টিসান দিয়ে আমি কন্ট্রোলার যেটা বানাবো, ফটো কন্ট্রোলার না দিয়ে আমি কন্ট্রোলারের নাম দিব ওয়েলকাম। তো খেয়াল করেন, ডাব্লিউটা আমি ক্যাপিটাল দিয়েছি, কন্ট্রোলারের নামে সিটা ক্যাপিটাল, রাইট? এটা স্ট্যান্ডার্ড। অলওয়েজ কন্ট্রোলার করলেই কন্ট্রোলারের নামের সাথে কন্ট্রোলার লিখতে হবে, এটা স্ট্যান্ডার্ড। আর ক্লাসের নামটা কি লিখতে হবে? অলওয়েজ ক্যাপিটালাইজ। আমি যদি লিখি যে আমার ক্লাসের নাম হচ্ছে টিচার, টিটা কি হবে? ক্যাপিটাল। ওকে, আমাদের ক্লাসের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন, এটা ক্যাপিটাল। আমাদের ক্লাসের নাম কি? ওয়েলকাম, সো ডাব্লিউটা বড় হাতের। আর মেক কন্ট্রোলার, এটা কন্ট্রোলার ক্রিয়েট করবে আর্টিসান কমান্ড। রিসোর্সটা কি করবে? কোড জেনারেট করবে। সো আপনারা রিসোর্স সহকারে হিট করবেন, ভিন্ন একটা নাম দিয়ে আবার রিসোর্স দিয়ে হিট করবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এন্টার দিচ্ছি। এই যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। সো আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, ফোল্ডারের ভেতরে এপিপি এইচটিটিপি কন্ট্রোলার, এর মধ্যে দেখেন ওয়েলকাম কন্ট্রোলার তৈরি হয়েছে। খেয়াল করেছেন? এই ফাইলটা কিন্তু ছিলই না, এটা জেনারেট হয়েছে। এবং এটা কখন জেনারেট হলো? 5টা 4 মিনিটে। এই আমার মেশিনে যে টাইমটা দেখাচ্ছে সেটা 5 ফেব্রুয়ারি। এটা যে এখন তৈরি হলো সেটা আমরা বুঝলাম, এবং এর ভেতরে কিছু কোডও জেনারেট হয়েছে। দেখেন, এপিপি এইচটিটিপি কন্ট্রোলার ওয়েলকাম কন্ট্রোলার।
পাচ্ছেন? এই যে নেম স্পেস চলে আসে, ইলিমিনেটের রিকোয়েস্ট চলে আসে, ওয়েলকাম কন্ট্রোলার এক্সটেন্ড করছে কন্ট্রোলারকে, এর ভেতরে ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট, ডেস্ট্রয় সব ফাংশন চলে আসে। খেয়াল করেছেন? সো আপনার একটা কন্ট্রোলার বানান এবং একবার রিসোর্স দিয়ে দেবেন, ভিন্ন আরেকটা নাম দিয়ে আরেকটা কন্ট্রোলার বানাবেন রিসোর্স ছাড়া, পার্থক্য বুঝতে পারবেন। এখনই কন্ট্রোলার একটা তৈরি করেন সবাই। স্যার যদি রিমুভ করতে হয় তাহলে কমান্ড দিয়ে করবো নাকি ফাইল ডিলিট করে দেবো? ফাইল ডিলিট করে দিলেন। রিসোর্স সার্ভারে শুধুমাত্র ক্লাসটা আপনি চেক দিয়ে আসেন। হ্যাঁ, আর কিছু আসবে না। ক্লাসটা আর কোনো ফাংশন তৈরি করা। হ্যাঁ, আর এখানে ফাংশন তৈরি করা। বানিয়েছেন? কন্ট্রোলার বানিয়েছেন? ওকে, এখন আমরা কন্ট্রোলারটা তৈরি করেছি, তাই না? ওয়েলকাম কন্ট্রোলার, এর ভেতরে কিছু কোডও জেনারেট হয়েছে। একটা বিষয় বলে নেই যে নেম স্পেস যুক্ত হয়েছে একটা কন্ট্রোলারস ইলিমিনেট রিকোয়েস্ট, এটা লাইব্রেরি, একটা লাইব্রেরি। ইলিমিনেট হচ্ছে বলতে পারেন যে ওয়ান অফ দ্য বিগেস্ট ভেন্ডর ফর ল্যারাভেল। সো এটা ইনবিল্ড আছে ল্যারাভেলের ভেতরে, এবং এই রিকোয়েস্ট ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, যে ফর্ম থেকে কোনো ডাটা আসলে সেই ডাটাটা রিকোয়েস্টের মাধ্যমেই আমাকে কিন্তু রিসিভ করতে হয়, রাইট? সো এটা খুবই কমন টাইপের একটা ক্লাস, এই কারণে প্রত্যেকটা কন্ট্রোলারের ওপরে যখন আপনি জেনারেট করবেন তখন এটাকে পাওয়া যায়। আর আমরা যখনই কোনো কন্ট্রোলার বানাচ্ছি, একটা মাদার কন্ট্রোলার আছে ল্যারাভেলের, সেটা অ্যাকচুয়ালি নেম স্পেসের মাধ্যমে আমরা লোড করে রেখেছি। এবং এটা বলতে পারেন যে একটা প্রজেক্ট, একটা মডিউল, আলাদা আলাদা প্রজেক্টগুলোকে আবার এক জায়গায় করেও কিন্তু একটা বিগ প্রজেক্টের রূপ দেওয়া যায়। সো এক একটা করে প্রজেক্ট একটা নেম স্পেস হতে পারে, অথবা বড় প্রজেক্টের বড় বড় ভাগকেও বা ছোট ছোট অংশকেও আমি নেম স্পেসের রূপ দিতে পারি। সো কন্ট্রোলার এখানে একটা নেম স্পেস হিসেবে আছে, যেটা একটা ক্লাস, এবং যে ক্লাসকে আমরা অলওয়েজ প্যারেন্ট ক্লাস বলছি কার? আমি যে ক্লাস কন্ট্রোলার ক্লাসগুলো বানাবো। তার মানে আমি কখনোই কোনো প্যারেন্ট ক্লাস তৈরি করতে পারবো না। ফ্রেমওয়ার্কের মধ্যে এটা একটা লিমিটেশন আছে। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড করছিলাম, নিজেরাই প্যারেন্ট তৈরি করি, নিজেরাই চাইল্ড তৈরি করি, রাইট? না, আমরা লিঙ্ক করি রিকোয়ার্ড দিয়ে, বাট আমরা এক্সটেন্ড করছিলাম না, নিজেরাই কন্ট্রোলার বানাচ্ছিলাম, নিজেরাই চাইল্ড বানাচ্ছিলাম, ইচ্ছে মতো কন্ট্রোলার চাইল্ড আমি করতে পারি। বাট প্রত্যেকটা ফ্রেমওয়ার্কেই প্যারেন্ট কি ফিক্সড, বিশেষ করে কন্ট্রোলার এটা ফিক্স, আর যত কন্ট্রোলার হবে সব কি তার চাইল্ড। আমার চাইল্ড করার কোনো স্কোপ এখানে নেই, যে আমি চাইলে ওয়েলকাম কন্ট্রোলারের কোনো চাইল্ড ক্লাস আমি তৈরি করতে পারবো না। ম্যাক্সিমাম ফ্রেমওয়ার্কের এই অবস্থা। রিকোয়ার আর নেমস্পেস কি একই জিনিস? না, রিকোয়ার নেমস্পেস এক জিনিস না। রিকোয়ার হচ্ছে লিংক করা, জাস্ট ফাইলের সাথে ফাইলের কানেকশন তৈরি করা। আর নেমস্পেস হচ্ছে যে মনে করেন কোনো একটা কোড, কোনো একটা মডিউল ক্লাস কে এমন একটা পর্যায়ে নিয়ে এসে কানেক্ট করা যার মানে হায়ারার্কিটা মেইনটেইন হয়ে কাজ করবে। এটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা ফিচার। এক্সটেন্ড যেরকম একটা কি ইনহেরিটেন্স বলা হয়, নেমস্পেসও ঠিক তেমন, যে আপনি কোনো একটা মডিউলের কোডকে আপনি অ্যাক্সেস করছেন পারমিশনের মাধ্যমে। সো কোনো একটা পার্টিকুলার মডিউলকে আপনি অ্যাক্সেস করছেন পারমিশনের মাধ্যমে, সেটাই মূলত কি নেম স্পেসের মাধ্যমে করা হয়ে থাকে। যেমন এই যে এপিপি, একটু খেয়াল করেন, এই এপিপির মধ্যে এইচটিটিপির মধ্যে যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটাকে সে নেম স্পেস হিসেবে কল করে রেখেছে। এখানে কিন্তু লিংক যদি আমি করতাম, যে লাইক রিকোয়ার্ড করতাম, তাহলে সে যে একটা নেম স্পেস বা সে যে একটা মাদার ক্লাস, সেটা এখানে মেনশন হতো না। বাট যখন আমি নেম স্পেস হিসেবে কল করেছি, তখন এটাই আমার মেইন ক্লাস ফর কন্ট্রোলার, সেটা সে তার মানে বিষয়টা স্ট্রাকচারের মধ্যে বুঝে ফেলছে। বুঝতে পেরেছেন? লিংক জাস্ট কানেকশন, সে কি না কি সেটা নিয়ে সে মাথা ঘামায় না। বাট যখন আমি নেম স্পেস বলছি, তখন তাকে সম্মান দেখানো হচ্ছে। হ্যাঁ, সে প্যারেন্ট বললে ভুল হবে, যে কোন একটা পার্টিকুলার স্ট্রাকচারের কোন একটা মেজর অংশকে আমি অ্যাক্সেস করছি। বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এখন আমার এই রাউটসে যাব। আমি বলবো যে না, আমি মাস্টারকে এভাবে লোড করব না,
এই যে রিটার্ন ভিউ করে যে মাস্টার, এটা আমি এখান থেকে লোড করব না। এটা লোড করার উপায় হচ্ছে প্রথমে বলতে হয় কন্ট্রোলারের নাম। @of এর পরে বলতে হয় ফাংশনের নাম। আমি কোন ফাংশনে যাব? ওয়েলকাম কন্ট্রোলার আপনি পুরোটাই লিখেন। ফাংশনের নাম কি? ইন্ডেক্স। আমি যে কোনো ফাংশনকে ট্রেস করতে পারি, আমি যে কোনো ফাংশনের নাম এখানে বসাতে পারি। বাট আমার এখানে কি এই ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে একটা ইন্ডেক্স ফাংশন আছে না? ইন্ডেক্স ফাংশন হচ্ছে প্রথম ফাংশন যেটা এক্সিকিউট হবে। সো ইন্ডেক্স ফাংশনটা দিয়েই তো আমি আমার হোম পেজকে লোড করব নাকি? আর কোনো একটা পেজ লোড করার উপায় হচ্ছে ল্যারাভেলে একটা বিল্ট ইন ফাংশন আছে যার নাম ভিউ। ভিউ থেকে যদি কোনো একটা পেজের নাম লেখা হয় বা কোনো একটা স্ট্রিং আপনি লিখেন, যে কোনো নাম, লাইক আপনি মসজিদ লিখেছেন ফর এক্সাম্পল, সে কি করবে? সে এই যে রিসোর্সে যাবে, ভিউ এর মধ্যে গিয়ে সে mozid.blade.php নামে একটা ফাইল খুঁজবে সে, ঠিক আছে? অথবা আপনি ফ্রিডম বলে কোনো একটা পেজের নাম লিখেছেন, এখানে আপনি এখানে বলেছেন ফ্রিডম, রাইট? সে কি করবে? এই যে রিসোর্সের মধ্যে ভিউ এর আন্ডারে এখানে গিয়ে freedom.blade.php নামে একটা ফাইল খুঁজবে। মানে ভিউটা কি বিল্ট ইন ফাংশন কার? ল্যারাভেলের, নট পিএসপি। রিপিট করছি, এটা ল্যারাভেলের ফাংশন, পিএসপির না। আর এই ফাংশনটা যা রিটার্ন করবে সেটা আউটপুট আকারে ডিসপ্লে হবে। সো এটাকে রিটার্ন করে দিচ্ছি আমি, রিটার্ন করছি ভিউতে। সে কন্ট্রোলার থেকে চলে যাবে কোথায়? ভিউ এর একটা পেজকে লোড করে ফেলবে। সো আমার পেজের যে নামটা, পেজের নাম বলে দিচ্ছি মাস্টার। দেখেন আমি ফ্রিডম যদি বলি, এইবার কি হয়? দেখেন এরর দেখিয়েছে, ভিউ ফ্রিডম নট ফাউন্ড। হ্যাঁ ডেফিনেটলি সে এরর কিন্তু দেখিয়েছে এবং এটা খুব ইন্টারেস্টিং, খুবই সুন্দর করে আমাকে এরর দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যে ভিউ নেম নট ফাউন্ড, আমাকে ভিউ এর মধ্যে সে নামই খুঁজে পায় না, এই নামের কোনো ফাইল খুঁজে পায় নাই সে। সো এররটা আপনি যদি পড়েন বা এররটা যদি দেখেন স্পেসিফিক ভাবে, সে অনেক কিছু জটিল অনেক কিছুই সে দেখিয়েছে যা হয়তো এখনকার সময়ের জন্য আমাদের বোধগম্য হচ্ছে না, বাট পরবর্তীতে যখন আস্তে আস্তে করে আপনি ম্যাচুরিটি পাবেন তখন কিন্তু সবই বুঝতে পারবেন, রাইট? কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে সবকিছু কিন্তু এখানে বলা হচ্ছে। যাই হোক, আমাদের এররটা হচ্ছে যে ফাইলের নামটা সে পায় নাই, নট ফাউন্ড। এখানে তো বলেই দিয়েছে যে ভিউ ফ্রিডম নট ফাউন্ড। আমাদের যে পেজটাকে আমি বলছি মাস্টার, সেটা তো আছে। তো এবার চেক করে দেখি। এর আগের বার ছিল সরাসরি লোড করছিল কোথা থেকে? কন্ট্রোল রাউটস থেকে। এখন সে লোড করছে কোথা থেকে? কন্ট্রোলার থেকে। সো রাউটস এর মধ্যে কোনো লজিক ইমপ্লিমেন্ট করা যায় না। ইফ দেন এলস কন্ডিশন, লুপ, অ্যারে ডিক্লারেশন বা কোনো কিছু আপনি করতে পারবেন না, বাট কন্ট্রোলারের মধ্যে তো আপনি সবই করতে পারবেন। এটা তো এক ফাংশন, বুঝা যাচ্ছে? কোয়েরি লিখতে হলে আপনি ওখানে লিখতে পারবেন, বাট রাউটস এর মধ্যে আপনি সেটা পারেন না। ক্লিয়ার? সেই কারণে আমরা কোথায় আসলাম? কন্ট্রোলারে এসে একটা পেজকে লোড করতে শিখলাম। আমি রাউটসকে ইউজ করছি। রাউটসকে ইউজ করছি। রাউটসকে আপনি ইউজ করেছেন কেন? একটু খেয়াল করেন আমার ইউআরএলটা কি আর আমার কি ডিসপ্লে করছে। আমার ইউআরএলটা আমার ইচ্ছে মতো আমি দিতে পারি এবং আমি আমার ফাংশনকে ভিন্ন কোনো ফাংশন এক্সিকিউট করাতে পারি। এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ।
আপনি ইউআরএল দেখে বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি কি চলছে কোডের মধ্যে। কারণ আপনাকে কেউ যখন অ্যাটাক করতে আসবে, আপনাকে সামনাসামনি সব যদি ট্রান্সপারেন্ট দেখে ফেলে যে আপনারা 10 জন আছেন, 10 দিক থেকে 10টা গুলি মারলেই আপনি শেষ, রাইট? তাহলে আপনার মানে বাঁচার কোনো সম্ভাবনা নেই। আপনি কি সবকিছু আপনাকে এক্সপোজ করে দিয়ে কি আপনি আপনার এনিমির সামনে দাঁড়াবেন, নাকি কোনো কিছু হাইড করে একটা প্ল্যান প্রোগ্রাম করে আপনি আগাবেন? সো কেউ যখন আপনাকে অ্যাটাক করবে, সবকিছু যদি আপনি এক্সপোজ করে দেন, তার জন্য অ্যাটাক করাটা কি অনেক ইজি না? বাট আমি যদি তাকে সবকিছুই মানে ধরে 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 তাকে আমাকে বুঝতে হয়, জানতে হয়, তাহলে আমার পেছনে তার প্রচুর সময় ব্যয় করতে হবে। আমাকে অ্যাটাক করার আগে আমাকে চিনতে হলে তাকে অনেক সময় ব্যয় করতে হবে যে আমি অ্যাকচুয়ালি আমার প্রজেক্টটা কি দিয়ে বানিয়েছি। বুঝতে পেরেছি? যেমন ইউআরএল লেভেল সিকিউরিটিও দেওয়া যায়। কন্ট্রোলার থাকলে ওই রাউটস এর মাধ্যমে যখনই কন্ট্রোলারে ঢুকবে তার আগেই চেকিং বসানো যায়। বুঝতে পেরেছি? যে আগে রাউটসে আসবে, চেকিংটা সে অ্যাকসেপ্ট করার পরেই কন্ট্রোলারে যাবে, তার আগে না। আদারওয়াইজ সে রাউটস থেকে বের হয়ে যাবে, কন্ট্রোলারে ঢুকবেই না। আমার কোড থাকবে কন্ট্রোলারে। বোঝা যাচ্ছে? সো রাউটস আপনাকে সাহায্য করবে যে আমি কিভাবে কি এক্সিকিউট করছি সেটা হাইড করে রাখতে অন্য যে কারো কাছ থেকে, এবং আনঅথেন্টিক কোনো কিছু যেন কেউ না করতে পারে আমার সাইটে এসে, তারও প্রোটেকশন দেবে। ফর সিকিউরিটি রিজন মেইনলি রাউটস এর ইউজ করা হয়ে থাকে, এবং এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট, রাইট? ফ্রেমওয়ার্ক গুলো, যেটা ফ্রেমওয়ার্কের মাধ্যমেই করা যায়, অন্য কোনো ইয়েতে করা যায় না। ইভেন কোনো ফ্রেমওয়ার্কেও রাউটস কাজ করে না, রাইট? বাট যারা ভালো মানের ফ্রেমওয়ার্ক, তাদের রাউটস এর মাধ্যমেও কিন্তু সবকিছু কন্ট্রোল হয়। ওকে, নাও এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মোর স্ট্রাকচার্ড করে ফেলবো বিষয়গুলোকে, যে যেন আমরা পরবর্তীতে কোড লিখতে গিয়ে কোনো প্রবলেমে না পড়ি, এলোমেলো না হয়। এই যে আমাদের ইমেজ আর এই যে সিএসএস গুলো যেগুলো আছে, এগুলো এলোমেলো না রেখে আমি ফোল্ডারের মধ্যে দেই, অ্যাসেট নামে একটা ফোল্ডারের মধ্যে আমাদের যে ফ্রন্ট এন্ডের ইস্যুগুলো আছে ঠিক আছে, অ্যাসেটের মধ্যে নিয়ে আসলাম। তার মানে কি আমাদের পাথটা পরিবর্তন হয়ে গেল। সো এটা ক্যাশ থেকে পাচ্ছে। এই ইউআরএলটা যদি আমরা ভিন্ন ব্রাউজারে দেই, তখন আর ডিজাইনটা থাকবে না। হ্যাঁ, ব্রাউজারগুলো কিন্তু ক্যাশ করে ফেলে মোবাইলের সবকিছু। বা অ্যাসেট নাম লেখাতেও একটা ইয়ে হতে পারে, ইস্যু হতে পারে। যদি ফ্রন্ট এন্ড অ্যাসেট লিখি, একটু খেয়াল করেন, স্টিল পাচ্ছে। তার মানে এটা কোথা থেকে পাচ্ছে? ব্রাউজার থেকে পাচ্ছে। শুধু অ্যাসেট আমি রেখেছি। মোজিলাতে যাই, সরি ক্রমে যাই, ক্রমে পাওয়ার কথা না। পাথটা আপনাকে অ্যাবসলিউট করতে হবে, কারণ আমি পাবলিকে যাচ্ছি। পাবলিকের পরে আমাকে কোথায় ঢুকতে হবে? অ্যাসেটের মধ্যে যেতে হবে। যে আমি এখানে কিন্তু পাচ্ছি না, ওই ব্রাউজারে ঠিকই পাচ্ছি। তো আমাকে এই মাস্টারে গিয়ে কি করতে হবে? পাবলিকের পরে অ্যাসেট স্ল্যাশ বসাতে হবে।
আসছে এখন, ঠিক আছে? স্ট্রাকচার করলাম, এরপরে আমাদের কি করতে হবে? আমাদের কিছুটা কি বলতে পারেন যে ডাইনামিক করতে হবে আমাদের টেমপ্লেট গুলোকে। হ্যাঁ, আমি এখন যে কাজটা করার চেষ্টা করব যে এই টেমপ্লেটের যে মাঝের যে লোকেশনটা আছে এই মাঝের লোকেশনটাকে ডাইনামিক করে ফেলবো, যাতে যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি টেমপ্লেট মাস্টারিং। এর অর্থ হচ্ছে যে আমার একটা মেইন পেজ থাকবে যার ভেতরে ছোট ছোট পেজগুলো এসে ডিসপ্লে হবে, কারণ একটা ওয়েবসাইটের মেইন কাঠামোটা ঠিক থাকে, পরিবর্তন হয় ভেতরের কন্টেন্টগুলো, বিশেষ করে এই ছোট ছোট টাইপের ওয়েবসাইটগুলোতে, রাইট? তো আমি যখন মনে করেন আমি গ্যালারিতে যাব, গ্যালারির জন্য কি আলাদা ডিজাইন হবে নাকি ভেতরে একটা ডিজাইন হবে? ওকে, সো ক্যাটাগরিজ এর ভেতরে একটা কিছু আসবে, অ্যাবাউট ভেতরে একটা কিছু আসবে, কন্টেন্ট ভেতরে একটা কিছু আসবে, ব্লগ ডিটেল এখানেই কিছু একটা আসবে। তোমার এই জায়গাটা একটু ভেরিয়েবলাইজ করতে হবে। স্ট্যাটিক মিন্স ফিক্সড, কোড যা আছে সে অনুযায়ী আউটপুট আসছে, আর ডাইনামিক হচ্ছে লজিক অনুযায়ী ওই জায়গাটাতে কোড পরিবর্তন হচ্ছে। লোকেশনটা কি সেম, বাট কোডই পরিবর্তন হচ্ছে, তার মানে আউটপুট পরিবর্তন হচ্ছে। ডাইনামিক নেই যেটাকে আমরা নরমালি, এখন বোঝা যাচ্ছে? গুড। সো আমি এখানে কোডটা, এই যে মাঝের যে কোডটা সেটাকে আমি কেটে ফেলার চেষ্টা করছি। ওকে, তো মাঝের কোডটা আমি কিভাবে কাটি? এই যে টেমপ্লেট এবং কন্টেইনার, টেমপ্লেট এবং লেফট মোস্ট প্রবাবলি, এই যে ভেতরে যে কিছু কোড আছে, এই র্যাপারের ভেতরে র্যাপার, এই কোডটুকু অ্যাকচুয়ালি এই যে ডিভটা, এই টেমপ্লেট এবং কন্টেন্ট, আমি এই যে দুইটা ব্লগ আছে না এখানে, ফ্রি সিএসএস টেমপ্লেট দেন ব্লগ, এই দুটা কোড আমি কি করে নিচ্ছি, এখান থেকে কাট করে নিচ্ছি। দেখেন আবারও আমি ইয়ে করছি, এই যে এটা কত দূর, 42 থেকে 81 পর্যন্ত, এর ভেতরের কোডগুলো আমি নিয়ে নিচ্ছি। What is this? মাঝে মাঝে এমন একটা কোড এখান থেকে ডিলেটও হচ্ছে না, এডিটরের সমস্যা। হ্যাঁ, আমি এডিটরটা একবার অফ করে অন করি। হারাই যাচ্ছে না, কাট হচ্ছে না, কাট বা কপি কিছুই হচ্ছে না।
সো এই কোডগুলোকে একটু কাটার চেষ্টা করি আমি। এটা এন্ড অফ লেফট, তাই না? আচ্ছা, ওইটা আমি কাট করেছি। দেখো প্রজেক্টের মধ্যে ব্লগ ল্যারাভেল ব্যাচ 11, আমি যখন এটা কেটেছি ওই অংশটা কিন্তু নাই। হ্যাঁ, মাঝের অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। দেখেন পুরো মাঝের অংশটা কিন্তু নেই, রাইট? এই জায়গাটাকেই আমরা ডায়নামিক করব আর কি। তো সাবধানে জানো, সোর্সের মধ্যে, রিসোর্সের মধ্যে, ভিউ এর আন্ডারে আমি একটা কাজ করি। এগুলো তো এক একটা করে পেজ, তাই না? সো ফোল্ডারের মধ্যে পেজেস নামে একটা ফোল্ডার করছি এবং এর ভেতরে আমি একটা ব্লেড ফাইল তৈরি করব, home.blade.php। কি লিখলাম? home.blade.php। ওই যেটা কাট করেছিলাম এটার ভেতরে পেস্ট করে রেখে দিলাম, রাইট? এখনকার কাজ হচ্ছে এটাকে এক্সটেন্ড করবে কে? মাস্টার, তাই না? আর যেখানে আমি ডিসপ্লে করাবো মাস্টারে, যেখান থেকে আমি এটা কাটলাম এখানে আমি লিখে রাখবো @yield। এখানে আমি কোনো একটা প্যারামিটার সেট করে দিব, রাইট? @yield। yield হচ্ছে এই ব্লেডের ভেতরে ডাইনামিক লোকেশন, আর এই প্যারামিটার আকারে যেটা দিব সেটা হচ্ছে কি ভেরিয়েবল নেম। যে ভেরিয়েবলের এগেইনস্টে আমি কোনো একটা পেজকে লোড করে দিব কন্ট্রোলার থেকে এবং সেটা এখানে এসে ডিসপ্লে হবে। সো yield-টার নাম আমি লিখছি মেইন কন্টেন্ট। একটু খেয়াল করেন, আমি মেইন কন্টেন্ট দিলাম। yield হচ্ছে ফাংশন, ওকে, ল্যারাভেলের ফাংশন। সো extends, এক্সটেন্ড করবে কাকে? মাস্টারকে। মাস্টার কোথায় আছে? master.blade.php। আর সেকশন, কোন সেকশনে যাবে? ওই যে yield-এর মধ্যে যেটা লিখলাম, কি লিখলাম? main underscore content। দরকার নেই, বাট লিখলেও সমস্যা নেই। আপনি যদি blade.php না লিখতে চান সমস্যা নেই, হ্যাঁ, শুধু মাস্টার লিখলেও সে বুঝে নেবে। আচ্ছা, মেইন কন্টেন্ট কি? এই যে মাস্টার ব্লেডের ভেতরে yield-এর মধ্যে যেটা লিখেছি এই জায়গায় এসে তুমি বসবা। এবার চেক করি, কোনো কিছু কিন্তু আসছে না। আচ্ছা, আসানোর জন্য আরো কিছু কাজ বাকি আছে। ওয়েলকাম কন্ট্রোলারে এসে এই মাস্টারে দেওয়ার আগে আমাকে যেটা করতে হবে যে ওই পেজটাকে আমাকে লোড করে নিতে হবে।
মনে করেন আমি পেজটাকে লোড করছি কি নামে, আমার পেজটার নাম কি হোম, কি করছি ভিউ, আমার ওই পেজটা কোথায় আছে, পেজেস ডট হোম, দরকার নেই, হ্যাঁ পেজেস ডট হোম বললেই সে কি হবে, এই ভিউ এর কোডগুলো চলে আসবে কার আন্ডারে, হোমের আন্ডারে, এবং হোমটাকে আমি মাস্টারের সাথে কি করে দিব, উইথ করে দিব, পাঠিয়ে দিব, পাস করে দিব। ঠিক এভাবে লিখতে হয়, উইথ ফার্স্ট প্যারামিটার হচ্ছে কোন সেকশনে যাবে, মেইন আন্ডারস্কোর কন্টেন্ট, আর কি যাবে সেখানে, হোম নামে ভেরিয়েবল। এই হোম ভেরিয়েবলের মধ্যে কি আছে, এই পেজ ডট হোম লোকেশন না, এই ভেতরকার সব কোড চলে আসবে এর ভেতরে। যদি এখানে রিটার্ন লেখা থাকতো পেজ লোড হয়ে যেত, বাট যেহেতু রিটার্ন নেই, ইকুয়ালের ডানে যদি কোনো কিছু হয় দেয়া হয়, সেই ভ্যালুটা অ্যাসাইন হয় ইকুয়ালের বামে যে বসে থাকে তার উপরে। তার মানে হোমের মধ্যে, এই হোম ভেরিয়েবলের মধ্যে কি আছে, হোম ব্লেডের সকল কোড আছে, ঠিক আছে। আর ওই হোম ব্লেডের কোডগুলোকে আমি উইথ করে দিচ্ছি, উইথ হচ্ছে বিল্ট ইন ফাংশন, কোথায় চলে যাবে, মাস্টারের মধ্যে। সো এবার চেক করি, স্টিল শো করছে না, রিজনটা আমাকে দেখতে হবে। মেইন কন্টেন্ট স্পেলিং ঠিক আছে কিনা একটু চেক করি, মেইন কন্টেন্ট আর হোম ব্লেড, মেইন কন্টেন্ট চেক করে নিলাম যে কোনো কিছু মিস্টেক করেছে কিনা। এক্সটেন্ডস, হ্যাঁ হ্যাঁ এন্ড সেকশন নিচে দিতে হবে, বাট এটাই রিজন কিনা একটু চেক করে দেখি। এট দ্য রেট অফ এন্ড সেকশন, হ্যাঁ এটাই রিজন, হ্যাঁ আমরা এন্ড সেকশন দেই নাই। ক্লিয়ার? সেখানে খেয়াল করেন যে এই কোডটা কিন্তু এখানে নেই, কোথায় আছে, পেজেস এর মধ্যে আছে, বাট সেটা এখানে এসে বসে পড়লো কোন একটা ভেরিয়েবলের মাধ্যমে। তার মানে আমি যদি বলি যে ভিন্ন একটা পেজকে আমি এখানে লোড করাবো, ইটস পসিবল নাও। আমি ভিন্ন একটা রাউটসে যাব, সেখান থেকে একটা ভিন্ন ফাংশনে যাব, ভিন্ন একটা পেজকে এখানে লোড করে দিব, কোয়াইট পসিবল এখন, রাইট? সো দেখেন আমি কন্ট্যাক্ট নামে একটা পেজ তৈরি করছি, পেজেসের ভেতরে নিউ থেকে পিএসপি এর একটা ফাইল contact.blade.php, এখানে শুরুতেই extends কোনটা করেছি, s না, extends, এটা মনে রাখবেন, s extends কোথায় যাবে, মাস্টারের মধ্যে। আর সেকশনের নামটা কি, মেইন আন্ডারস্কোর কন্টেন্ট at the rate of end section। আমি জাস্ট এখানে একটা হেডার ট্যাগ দিয়ে বলছি ওয়েলকাম টু কন্ট্যাক্ট, সমস্যা নাই, এন্ড সেকশন রেড দেখালেও সমস্যা নাই, ওয়েলকাম টু কন্ট্যাক্ট। বাট একটা জিনিস এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে র্যাপার, আমাদের একটা র্যাপার ক্লাস নেওয়া উচিত, আদারওয়াইজ যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না, সে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসবে না। অ্যালাইন সেন্টার, ক্লিয়ার? বাট এই পেজটাকে লোড করাতে হলে আমাকে কি করতে হবে, আমি না এই কন্ট্যাক্টে ক্লিক করলেই না আমাকে ওখানে নিতে হবে, তাই না? কন্ট্যাক্টে ক্লিক করলেই যদি আমাকে সেটা করতে হয়, তাহলে আমাকে এই মাস্টারের ভেতরে যে কন্ট্যাক্ট পেজটা আছে সেখানে এটাকে ক্লিকেবল করার চেষ্টা করতে হবে। এই যে কন্ট্যাক্ট, এটা ক্লিকেবল করার জন্য ল্যারাভেলের রুলস আছে, সরাসরি আমি পেজের নাম দিলে সেটা আসবে না। ফ্রেমওয়ার্ক সবসময় পেজ লোড করে রাউটস, কন্ট্রোলার, দেন ভিউ,
রিপিট করছি, রাউট কন্ট্রোলার রাউট পাঠিয়ে দেবে কন্ট্রোলারে, কন্ট্রোলারের ফাংশন লোড করবে কি ভিউ। ক্লিয়ার? সো আমাকে এখানে লিখতে হবে কার নাম, রাউটস এর নাম। সো রাউটস এর নাম আমি লিখছি ইউআরএল স্কোপ 2। ইউআরএল হচ্ছে ল্যারাভেলের বিল্ট ইন ক্লাস। ওকে, রিপিট করছি, ইউআরএল হচ্ছে ল্যারাভেলের বিল্ট ইন ক্লাস, 2 হচ্ছে তার বিল্ট ইন ফাংশন, রাইট? এবং এই 2 এর ভেতরে যদি আমি পাথটা দিয়ে দেই, সেই পাথ অনুযায়ী সে রাউটসে চলে যায়। আমি যদি বলি কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্ট নামে একটা রাউটস খুঁজবে সে। যদি এর নামে কোনো রাউটস না পায়, সে এরর দেখাবে। একটু খেয়াল করেন ইউআরএলটা কি হচ্ছে, এই কন্ট্যাক্টের উপর প্রেস করুন, কার্সর ধরেছি, দেখেন প্রজেক্ট নেম স্ল্যাশ কন্ট্যাক্ট, সে অটোমেটিক প্রজেক্ট নেমটা নিয়ে নিয়েছে। সো এখন আমি ক্লিক করি, আমাকে বলছে সরি দ্য পেজ ইউ আর লুকিং ফর কুড নট বি ফাউন্ড, এই নামে কোনো পেজ নেই। সো আমাকে এই ওয়েব রাউটস একটা আমাকে বানিয়ে নিতে হবে, এবং এটা ডেফিনেটলি গেট রাউটস হবে। গেট আছে, পোস্ট আছে, বোথ আছে, গ্রুপ আছে, অনেকগুলো এই যে রাউটস ফাংশন আছে। সো আমি আপাতত গেট শিখছি, হ্যাঁ, ইউআরএল দিয়ে। সো আমি এবার যাব, রাউটসটার নাম কি, স্ল্যাশের পর কন্ট্যাক্ট। সো ডেফিনেটলি ফাংশন কি আমার ডিফারেন্ট হবে না? এই নামটা আমি ইচ্ছে মতো দিতে পারি, তার মানে আমার যা ডিসপ্লে করবে সেই নামে ফাংশন থাকতে হবে, ম্যান্ডেটরি না। বা আমি যে নামে আমার ইউআরএল থাকবে, আমার কন্ট্রোলারের নাম কি, সেটা কেউই জীবনেও বুঝতে পারবে না যদি কোড লেভেলে কেউ অ্যাক্সেস করতে না পারে। বাট অন্যান্য ফ্রেমওয়ার্ক অথবা আপনি যদি যখন পিএইচপি তে কোড লিখবেন, তখন ইউআরএল এ সবই ডিসপ্লে করে, তেমন ওখানে সিকিউরিটি নেই, এখানে সিকিউরিটি আছে। সো আমি কন্ট্যাক্ট নামে একটা ফাংশন লিখবো কোথায়, ওয়েলকাম কন্ট্রোলারে। এটা অবশ্যই পাবলিক ফাংশন হবে, কন্ট্যাক্ট, এবং অলমোস্ট সেমই হবে, তাই না? কোডটা আমি কোন পেজ থেকে লোড করতে যাচ্ছি, কন্ট্যাক্ট। ভেরিয়েবলটা কি, কন্ট্যাক্টই দেই, মাস্টারের সাথে মেইন কন্টেন্টে যাবে। সো কন্ট্যাক্টটা এই এখানে প্লেস করে দিলাম। তার মানে আমি যখন, একটু খেয়াল করেন, আমি যখন কন্ট্যাক্টে হিট করব, তখন শুরুতে সে কোথায় যাবে, রাউটসে। রাউটসে বলবে যে কন্ট্যাক্টে প্রেস করলে কোথায় যেতে হবে, ওয়েলকাম কন্ট্রোলারের কন্ট্যাক্ট ফাংশনে। ওয়েলকাম কন্ট্রোলারের কন্ট্যাক্ট ফাংশনে গেলে সে কি করবে, কন্ট্যাক্টের পেজটা কন্ট্যাক্টে আছে কোথায়, পেজেস এর ভেতরে, সেই কোডটা তুলে এনে এই ভেরিয়েবলে দেবে, রাইট? এবং এই ভেরিয়েবলটা কোথায় ম্যাপ করে দেবে, মাস্টারের মেইন কন্টেন্টের মধ্যে। অবশ্যই এই কন্ট্যাক্টের মধ্যে কোডের ওপরে এক্সটেন্ড করা থাকতে হবে, কোথায় বসবে এবং কোন সেকশনে বসবে, রাইট? এই ছোট ছোট কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। সো আমি যদি এবার কোডটা রান করাই, দিস, আমি যদি হোমে যাই, ওয়েলকাম টু কন্ট্যাক্ট দেখাচ্ছে, বাট এটা অনেক বড় হয়ে গেছে সিএসএস এর এই জায়গাটাতে। আমি এই 3 দেই, এই যে ওয়েলকাম টু কন্ট্যাক্ট দেখাচ্ছে। বাট হোম, আমরা কিন্তু হোম এখনো লিংক করি নাই, রাইট? হোমে ক্লিক করলে দেখেন index.html দেখাচ্ছে, এরকম করলে তো হবে না। সো হোমের জন্য লিংক হচ্ছে এরকম, মাস্টারে যাই, হোমে অ্যালাইজটা এরকম দিতে হয়, জাস্ট স্ল্যাশ মানে কি, রুট, ডোমেন, মূল ডোমেন www.xyz.com, www.google.com, www.talhatraining.com, এটা ডোমেন। সো এবার চেক করি, হোমে প্রেস করি, হোম আসছে, কন্ট্যাক্টে প্রেস করি, কন্ট্যাক্ট আসছে, আদার পেজগুলো এখানে আসবে। আমি বুঝতে পেরেছি? এভাবে করলে কি আদার পেজগুলো এখানে আনা সম্ভব না? একটাই তো পেজ, বাট এই ছোট ছোট পেজগুলো কোথায় আছে, ভিন্ন জায়গায়। সেই কোডগুলো আমি আমার লজিক দিচ্ছি, তার উপর বেস করে সেখানে ডিসপ্লে হচ্ছে। একটা জায়গা ডাইনামিক করে যাওয়ার অর্থ হচ্ছে কি, আমি যে কোনো জায়গায় ডাইনামিক করতে পারি, আমার টেমপ্লেটের যে কোনো লোকেশনই আমি ডাইনামিক করতে পারি। সো আগামী বুধবারের হোমওয়ার্ক হচ্ছে
এই গ্যালারি পেজ বানানো, ক্যাটাগরি পেজ বানানো, আর্কাইভ পেজ বানানো, অ্যাবাউট, কন্ট্যাক্ট, দ্যাট মিন্স এটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যেই জাস্ট এই পেজগুলো যেন ক্লিক করলে ডিসপ্লে হয়, ইচ অ্যান্ড এভরিবডি করে নিয়ে আসবে। দেন আমরা অ্যাডমিনের পেজটা বানাবো এবং অথেন্টিকেশন স্টার্ট করবো। ওই দিন অ্যাডমিনে লগ ইন পেজ আসবে, অ্যাডমিনে ড্যাশবোর্ড আসবে, দেন লগ ইন করবো ডেটাবেসের মাধ্যমে। সিকিউরিটি হুম মাস্টার এডিটরে কন্ট্যাক্টের পেজটা হুম আমার মাল্টিপল সাবজেক্ট থাকে সেটাকে মাল্টিপল বুঝি না, মাল্টিপল কি থাকবে? সাবজেক্ট থাকে যেমন কন্টেন্টটাকে একটা ভাগ করা হয়েছে, যদি পপুলার পোস্ট আরেকটা হুম ভাগ করে থাকে তাহলে মানে উইথের ভিতরে কিভাবে লেখা? উইথ দুইবার দেবেন, আচ্ছা উইথ দুইবার দিলে দেয়া যায়, 10 বারও দিতে পারেন আপনি, 10 বার 10টা প্যারামিটার পাস করে দিলেন, ঠিক আছে? উইথ দেন উইথ লিখতে পারেন, ঠিক আছে? সো দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। নেক্সট ডেতে আমরা এখান থেকে শুরু করব যতটুকু করেছি। নেক্সট ডেতে আমরা অ্যাডমিনের মাস্টারিং করব এবং অথেন্টিকেশনটা স্টার্ট করব, এবং গতদিন মানে আগামী দিন স্টার্ট করলে ইনফ্যাক্ট তার পরের ক্লাসে শেষ হবে। অথেন্টিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যখন আপনাকে যখন কেউ জব দেবে ল্যারাভেলে বা যে কোনো ফ্রেমওয়ার্কে, আপনার থেকে তো কিছু কাজ সে চাইবে, তাই না? তার মধ্যে শুরুর কাজটা হচ্ছে কি আপনি অথেন্টিকেশন দিতে পারেন। ল্যারাভেলে অথ করার রিয়েলি ভেরি সিম্পল, আপনি পিএসপি আর্টিসান মেক অথ লিখলে অথেন্টিকেশন ইনস্টল হয়ে যায়। স্যার একটু করে দেন স্যার কোডে। হ্যাঁ, বাট আমরা ম্যানুয়ালি শিখবো, তারপরে ল্যারাভেলেরটাও শিখবো। শুধু স্যার প্রথমে থেকে মানে আমরা কোন থেকে কোন যাচ্ছি, যাচ্ছে কল করলে সেই কোডগুলো স্যার একটু দেখাবেন। দাঁড়ান, আপ দিয়েছেন না কোডটা, টেমপ্লেটটাকে আপলোড দিয়েছেন না গ্রুপে? হ্যাঁ হ্যাঁ বলেন। শুধু মানে আমরা যখন ঢুকতেছি আর কি, কোন থেকে কোন পর্যন্ত যাচ্ছে শুধু কোন আচ্ছা। জিনিসটা। শুরুতে যখন আসছি ফ্রেমওয়ার্কের মধ্যে তখন রাউটসে চলে আসছি, এর আগে কি হচ্ছে ওটা পরের বিষয়। হ্যাঁ, ফ্রেমওয়ার্কের আমি ধরে নিই যে আমি এখানে আসছি, রাইট? এটা রুট, আমি যখন হোমে আসি রুট, সে চলে যাচ্ছে ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্সে, দ্যাট মিন্স ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্সে। এখানে গিয়ে সে হোম যে ব্লেড ফাইলটা আছে পেজেসের ভেতরে হোম, এর যে কোডটা সেই কোডটা নিয়েই ভেরিয়েবলে দিয়ে দিচ্ছে। তারপরে এই কোডটা আবার এই ভেরিয়েবলের মাধ্যমে মাস্টার পেজে পাস করে দিচ্ছে। আর আমি জানি যে ভিউ মাস্টার কল করলে মাস্টার পেজ লোড হয়ে যায়। আর মাস্টারের ভিতরে এই ভেরিয়েবলের কোডটা পেতে হলে অবশ্যই সেখানে কিভাবে কল করতে হবে? ইল্ড। আপনি অন্য কোনো কিছু লিখলে সেটা আসবে না, আপনাকে লিখতে হবে ইল্ড দেন একটা নাম। কন্ট্যাক্টের বেলাও তাই, কন্ট্যাক্টে যখন আপনি প্রেস করছেন তখন আপনি রাউটসের নাম বলে দিচ্ছেন কন্ট্যাক্ট, রাইট? এই রাউটসে যাচ্ছে, দেন পার্টিকুলার ফাংশনে যাচ্ছে, দেন পেজের কোড এখানে নিচ্ছে, দেন এটাকে উইথ করে দিচ্ছে, ঠিক আছে? সো এই লুপটা মেইনটেইন করবেন, একটাই লুপ। মানে আমরা আজকে যা শিখেছি সেটা হচ্ছে কিভাবে একটা টেমপ্লেট অ্যাড করতে হয়, ফার্স্টে কোডটা মাস্টারে দিয়ে দেওয়া, আর সিএসএস জেএস ইমেজ কোথায় দিয়ে দেওয়া? পাবলিকে। তার আগে যেটা শিখলাম যে পাবলিককে যেন না দেখা যায়, সরাসরি হিট করলে যেন প্রজেক্ট আসে, তার জন্য ইন্ডেক্সটা বাইরে এনেছি আর এসটিএক্সএসটা বাইরে এনেছি, রাইট? তারপরে যে এররগুলো হয়েছিল সেটা আমি ফিক্স করলাম, ডট ডট স্ল্যাশকে মুছে দিলাম, ক্লিয়ার? তারপরে যখন প্রজেক্টটা আসলো সিএসএস ইমেজগুলোকে একটা ফোল্ডারে রেখে ওই পাথটা আমি দেখিয়ে দিলাম অ্যাসেটের মাধ্যমে, রাইট? ওই একটা কার্লি প্রেস দুইটা দিয়ে অ্যাসেট ফাংশন কল করে তার ভেতরে পাথটা দিয়ে দিলাম ওপরে, রাইট? আচ্ছা, এরপরে যেটা করতে শিখলাম যে
যখন টেমপ্লেটটা সুন্দর মতো চলে আসলো সেটাকে আমরা ডাইনামিক করার চেষ্টা করলাম। যে জায়গাটা আমরা ডাইনামিক করতে যাচ্ছি ওই জায়গাটার যে জায়গাটুকুকে ডাইনামিক করতে চাচ্ছি ওই অংশটুকুকে কেটে আমি আমার প্রজেক্টের রিসোর্সের মধ্যে ভিউয়ের মধ্যে পেজেস ফোল্ডারে রেখে দিলাম হোম নামে। সো বাকি পেজগুলো কিন্তু এখানেই আমি তৈরি করব, রাইট? আর যখনই আমি হোম পেজটাকে লোড করতে যাচ্ছি হোম পেজের কোডগুলোকে একটা ভেরিয়েবলে রেখে উইথ ল্যারাভেলের বিল্ট-ইন ফাংশনের মাধ্যমে ইল্ডের মধ্যে যে নামটা দেওয়া আছে তার এগেনস্টে ভেরিয়েবলটা পুশ করলাম এবং মাস্টারের মধ্যে সেটা দিয়ে দিলাম। মাস্টার তো আমার মেইন, অলওয়েজ এটাকে লোড করতে হবে, তার সাথে বাকি চাইল্ড পেজগুলোকে কি করে দিতে হবে? উইথ করে দিতে হবে। উইথ, যে তুমি এর সাথে যাও। উইথ মানে কি সাথে না? কার সাথে? মাস্টারের সাথে। ক্লিয়ার? সো বিষয়গুলো সব ঠিক থাকবে যে হোমের ভেতরে এটা কোথায় গিয়ে ডিসপ্লে করবে, মাস্টারের মধ্যে হতে হবে এবং এই মেইন কন্টেন্ট সেকশনের মধ্যে হতে হবে। ক্লিয়ার? সো মাস্টারের মধ্যে মেইন কন্টেন্ট নামে দুই জায়গায় আমি ইল্ড রাখতে পারবো না, বা দুইটা সেকশনের নাম সেম হতে পারবে না, তাহলে ভজঘট হয়ে যাবে কোডগুলো। ওইটা সুন্দর করে ম্যানেজ করতে পারতে হবে। জাস্ট আমরা একটা জায়গায় ডাইনামিক করেছি এবং একটা জায়গায় কোডগুলো আমি প্লেস করাচ্ছি এবং এই আর বাকি যে 6টা পেজ আছে 6টা পেজ করে নিয়ে আসা, যাতে আপনারা ল্যারাভেলের ইনস্টলেশনের পর এই পর্যন্ত আসতে পারেন। খুব সুন্দর একটা শিডিউল, একদিন ছুটি, এই 3 ঘন্টার ক্লাস, 1 ঘন্টা 20 মিনিটের ভিডিও রিভিউ করা খুব ডিফিকাল্ট কাজ না, 2-3 বার রিভিউ করা সম্ভব। বাট যারা একদম ফ্রেশার, আমি জানি যে একটা 1 ঘন্টা 20 মিনিটের ভিডিও দেখতে তার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, বাট আপনাদের হাতে এর চেয়েও বেশি সময় আছে, তাই না? যে একটা ভিডিও ক্লাস সম্পূর্ণ বুঝে বুঝে দেখতে হলে পজ দিয়ে দিয়ে কোড করে করে প্র্যাকটিস করতে 3 থেকে 4 ঘন্টা লাগার কথা, রাইট? তো সেটা আপনারা কিন্তু করবেন এবং আপ টু ডেট থাকলে, প্রতিদিনের ক্লাস যদি প্রতিদিন আপ টু ডেট থাকেন, দেখবেন যেন সবগুলো ক্লাস বুঝতে পারছেন এবং পরে আপনি প্রজেক্ট নিজেই বানাতে পারছেন। তাই তো ইচ্ছে নাকি যে আপনি একটা ডাইনামিক প্রজেক্ট নিজেই বানাবেন এবং এটা পসিবল আফটার 10 ক্লাস, রাইট? আজকে আমাদের কততম ক্লাস গেল? 6ষ্ঠ ক্লাস। আমি কনফিডেন্ট যে যারা ক্লাসের সাথে যাবে 16তম ক্লাসে তাদের নিজেদের কাছে একটা একটা করে নিজের করা প্রজেক্ট থাকবে। নিজেই করেছেন, আপনি বলতে পারবেন যে আমি ল্যারাভেল দিয়ে একটা ডাইনামিক প্রজেক্ট বানিয়েছি, বাট প্রতিটা ক্লাস আপনাকে এক্সিকিউট করে করে যেতে হবে এবং এর জন্য আপনাদের হাতে সাফিসিয়েন্ট সময় আছে, আর আমি কোনো এক্সট্রা লোডও ক্লাসে দেই না। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, মিস্টার শাকিল আহমেদ, বুঝতে পেরেছেন? ওকে, বাই। ওয়ালাইকুম আসসালাম।